আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সংবিধান পড়ব, বাংলাদেশের সংবিধান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ, সাথে হচ্ছে কে কাকে শপথ বাক্য পাঠ করাবে না করাবে এটসেট্রা এটসেট্রা, যেখান থেকে মেডিকেলে বিগত বছরে দুইবার প্রশ্ন আসছে। সো ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। কিন্তু একটা কথা বলে রাখি এবং এটা মাথায় নিয়ে দিয়ে রাখো যে সংবিধান জিনিসটা বললাম একটা ভাস্ট সিলেবাস, তাই না? এখান থেকে তুমি যদি বিসিএস এর কোশ্চেন দেখো, প্রচুর প্রশ্ন আসছে। তো বিসিএস বা চাকরি পরীক্ষার যেই প্রশ্নগুলো সংবিধান থেকে আসে, মেডিকেলে সেই টাইপের প্রশ্ন আসে না। সো আমি এখানে খুব প্রিসাইজ ওয়েতে পড়াবো, আমি যতটুকু পড়াবো ঠিক ততটুকু তোমাকে পড়লেই হবে, এবং যেই কোশ্চেনগুলো আমি দাগাই দিছি শুধুমাত্র সেই লাল কালিতে দাগানো কোশ্চেনগুলোই সলভ করলে হবে, ঠিক আছে? আচ্ছা, আসো আমরা ফার্স্টে বাংলাদেশের সংবিধানের কিছু ইতিহাস সম্পর্কে জেনে আসি। এখান থেকে বিগত বছরের প্রশ্ন আসছে। আচ্ছা, এক নাম্বার, তোমাকে তিনটা তারিখ মুখস্থ করতে হবে। এক নাম্বার হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কবে? উত্তর হচ্ছে 11 জানুয়ারি 1972। বাংলাদেশ সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে? 4 নভেম্বর 1972। এই জন্যই 4 নভেম্বরকে বলা হয় সংবিধান দিবস। সংবিধান দিবস খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা মাথায় রেখো। এবং বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় হচ্ছে 16 ডিসেম্বর 1972, প্রথম বিজয় দিবসে। তাইলে প্রশ্নটা তোমাকে একটু বুঝতে হবে, যেখানে চাইছে কি, যদি প্রশ্ন বলে গৃহীত হয় কবে, গণপরিষদে গৃহীত হয় কবে, 4 নভেম্বর। আর যদি বলা হয় কার্যকর করা হয় কবে বা কার্যকর হয় কবে থেকে, 16 ডিসেম্বর। আচ্ছা, সংবিধানের অনুচ্ছেদ সমূহ তোমাকে আমি একটা জিনিস আগে মুখস্থ করে আসি। 5টা সংখ্যা আমাদের একদম টানা মুখস্থ রাখতে হবে। মূলনীতি 4টা, যেটা হচ্ছে আমাদের মেডিকেল বা ডেন্টাল এসে গেছে এর আগে 21-22 সেশনে। তফসিল 7টা, অধ্যায় বা ভাগ 11টা, অনুচ্ছেদ 153টা, সংশোধনী হচ্ছে 17টা। এটা একদম টানা মুখস্থ রাখতে হবে। এখন আসো, এখান থেকে তোমাকে কি প্রশ্ন করবে, বলবে বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে রাষ্ট্র ধর্মের কথা উল্লেখ আছে? উত্তর হচ্ছে 2-এর ক। তাহলে তোমাকে রাষ্ট্র ধর্মের এগেইনস্টে 2-এর ক এই সংখ্যাটা মুখস্থ রাখতে হবে খালি। রাষ্ট্র ভাষা 3, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক 4, জাতীয়তাবাদ 9। খুবই হাতে গোনা 5-7টা দাগাই দিব, এগুলি মুখস্থ করলে হবে। ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় স্বাধীনতা 12। এরপরে আছে হচ্ছে আমাদের উপরের দিকে কি আছে কিছু, আর হ্যাঁ, একটা জিনিস আছে, আইনের দৃষ্টিতে সমতা 27। এবং ন্যায়পাল, এটা বললাম খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। প্রশ্ন, ন্যায়পাল কততম অনুচ্ছেদ? 77তম অনুচ্ছেদে উল্লেখ আছে। আচ্ছা, যদিও এটা বাংলাদেশে নাই আলটিমেটলি। এইখানে 7 নাম্বার একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, এটা আসলে নাম্বার থেকে প্রশ্নটা আসে না। প্রশ্নটা করা হয় কোর্ট অফ রেকর্ড বলা হয় কাকে? উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্টকে কি বলা হয়? কোর্ট অফ রেকর্ড। আচ্ছা, এইখান থেকে আমাদের আর কিচ্ছু পড়া লাগবে না, আমরা চলে আসি পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিলে। যদিও ঝাপসা হয়ে গেছে, তবে বুঝতে পারবে এখান থেকে প্রশ্ন কি করা হবে। আমি তোমাকে বলি, 7ই মার্চের আগে, আওয়ামী আমলে এই প্রশ্নটা খুব আসতো, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ সংবিধানের কততম তফসিল অন্তর্ভুক্ত? 25শে মার্চের শেখ মুজিবুর রহমানের ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণা, সব কততম তফসিল অন্তর্ভুক্ত? আর মুজিবনগর সরকারের জারিকৃত ঘোষণাপত্র কততম তফসিল অন্তর্ভুক্ত? একটা হচ্ছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আমি কি মনে রাখতাম 7 মার্চ, তারপরে কি 26 মার্চ, আর লাস্টে হচ্ছে 10 এপ্রিল। তাহলে তুমি যদি তারিখ অনুযায়ী আসো, প্রথমটা 5, এরপর একটা 6, এরপর একটা 7, আস্তে আস্তে তারিখও যেরকম বাড়ছে আমার তফসিলের সংখ্যাও বাড়ছে। সো এটা মনে রাখা খুব ইজি। এটা আগে অনেক আসতো, এখন আসবে না। এখন আসো, সেটা হচ্ছে সংশোধনীর মধ্যে বাংলাদেশের সংবিধান কতটি সংশোধনী হয়েছে এখন পর্যন্ত? ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 17 বার সংশোধন হয়েছে, অর্থাৎ সংশোধনী কয়টা? 17টা। এরপরে আসো, তোমাকে বলবে জরুরি অবস্থা ঘোষণার বিধান কততম সংশোধনীর মাধ্যমে সংবিধানে ঢোকানো হয়েছে? উত্তর হচ্ছে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে। 8 নাম্বার, রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দান করা হয়েছে কততম সংশোধনীর মাধ্যমে? 8ম। এখন আসো, সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা সংশোধনী হচ্ছে 13তম আর 15তম। তো এইখানে তত্ত্বাবধায়কের ত দিয়ে মনে রাখবা 13, অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে 13তমতে, আর বাতিল করা হয়ে গেছে হচ্ছে 15তে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি? নির্বাচনের আগে আগের যে সরকার, ক্ষমতাসীন দল নির্বাচনের আগে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠনের সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করে জাস্ট ফর ওই ইলেকশনের টাইমের জন্য।
যেন ইলেকশনটা সুস্থ হয়, কোনো দল যেন বা সরকারি দল বেসরকারি দল কেউই যেন তোমার ইফেক্ট ফেলাইতে না পারে। এবং তারপরে যখন নির্বাচনের পরে নির্বাচিত সরকারের কাছে ওই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা হস্তান্তর করে, এইটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এটা বিএনপি আমলে 2000 সালটা ভুলে গেছি, 13তম সংশোধনীর মাধ্যমে হচ্ছে সংবিধান আনে। আওয়ামী লীগ আসার পরে 15তম সংশোধনীতেই এটা উঠায় ফেলায়। তাহলে প্রশ্নটা হবে এইটাই, এবং এই জন্যই বাংলাদেশের এত বছর ধরে তোমার হচ্ছে নির্বাচন যা আচ্ছা তাই হয়েছে। তাহলে এখান থেকে কথা একটাই, যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় 13তম সংশোধনীতে, আর বাতিল করা হয় হচ্ছে 15তমতে। 15তমর আর দুইটা গুরুত্বপূর্ণ কথা, নারী আসন 45 থেকে 50 করা হয়, আর যাবতীয় যত ঘোষণা আছে, ভাষণ আছে, 7ই মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা, ঘোষণাপত্র যুক্ত করা হচ্ছে আমাদের 15তম সংশোধনীতে। এইখানে একটা গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। সংবিধান একটি রাষ্ট্রের মৌলিক এবং সর্বোচ্চ আইন। এই প্রশ্নটা খুবই কমন কোশ্চেন, যে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি? উত্তর হচ্ছে সংবিধান। সংবিধানটা আসলে রচনা করে কারা বলতো? সংসদ সদস্যরা। কি? সংসদ সদস্যরা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখো। আর বাংলাদেশের সংবিধানের নাম, বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমরা জানি বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। সংবিধানের মূলনীতি 4টা, কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। সংবিধান রয়েছে, একটু আগেই পড়াইছি, 11টা ভাগ, 153টা অনুচ্ছেদ, 7টা তফসিল, 17টা সংশোধনী। এই প্রশ্নটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সংবিধান হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। মুজিবনগর সরকার 10 এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্রটা জারি করছিল, সেইটাই হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সংবিধান। আচ্ছা, সংবিধানের যে সংশোধনীকে, এই প্রশ্নটা একটা 3 স্টার প্রশ্ন খুব আসে, যে সংশোধনীকে ফার্স্ট ডিস্টোরশন অফ কনস্টিটিউশন বলা হয়, 5ম সংশোধনীকে পাশে লিখে রাখো, নট 15তম না বললাম, অপশন 15তম থাকবে। কততমকে? 5মকে ফার্স্ট ডিস্টোরশন অফ কনস্টিটিউশন বলা হয়। অর্ডিন্যান্স অর্থাৎ অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা কার আছে? একমাত্র রাষ্ট্রপতির আছে। কার আছে? রাষ্ট্রপতির আছে। বিশ্বের যে দুটি দেশে স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, সংবিধান রচনা কমিটির, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। একমাত্র মহিলা সদস্য হচ্ছে বেগম রাজিয়া আক্তার বানু, আর গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। এইটাও স্টার কোশ্চেন। আচ্ছা, এখন কি করবা? আমাদের সংবিধানের মেইন পার্ট শেষ, তোমার মেডিকেলের কোশ্চেন এবং বিসিএস এর যে কোশ্চেনগুলো দাগানো আছে, শুধু দাগানো কোশ্চেন সলভ করবা। কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি স্টার মারিয়ে দিছি। দেখো, বাংলাদেশ সংবিধানের রক্ষককে বা কাকে বাংলাদেশ সংবিধানের রক্ষা কবচ বলা হয়? রক্ষা কবচ হয়ে গেছে, রক্ষা কবচ বলা হয়। উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। আচ্ছা, এখান থেকে আর কিচ্ছু নাই, আমরা চলে আসি, সেটা হচ্ছে বয়স টয়স নিয়ে তো আমি পড়াই দিব। আমরা প্রশ্ন দাগাই দিছি এইখানে। এরপরে কিছু একটা জিনিস আছে, এই যে দেখো, এই প্রশ্ন খেলো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কবে? যেখানে গণপরিষদে গৃহীত হয়েছে যেই তারিখে, 4 নভেম্বর। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই যে সংবিধানের অভিভাবক বলা হয়, অভিভাবক কে? অভিভাবক হচ্ছে বিচার বিভাগ। অভিভাবককে বিচার বিভাগ। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বললাম না যে সুপ্রিম কোর্ট এটাই প্রকৃতপক্ষে অভিভাবক। তো সুপ্রিম কোর্টটা বললাম বিচার বিভাগের অন্তর্ভুক্ত। বাংলাদেশের যত কোর্ট কাছারি আছে সব বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট, মানে বিচার বিভাগটাই গঠিত হয়েছে কোর্ট নিয়ে। আমরা পরবর্তী ক্লাসে পড়বো। আচ্ছা, এইখানে মেবি একটা ভুল ছিল। বাংলাদেশ সংবিধান অনুযায়ী যুদ্ধ করতে পারে একমাত্র রাষ্ট্রপতি। আচ্ছা, এখন আসো কিছু সাংবিধানিক স্বায়ত্তশাসিত অন্যান্য সংস্থা। 1 নাম্বার কথা হচ্ছে ন্যায়পাল। এটা যদিও বাংলাদেশে সংসদে নাই, বাট থাকা উচিত ছিল। কততম সংবিধানের কততম অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে? 77তম অনুচ্ছেদে। এটা বিসিএস এর কোশ্চেন। বাংলাদেশ নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। আমি এখন বলতেছি সাংবিধানিক সংস্থা কি জিনিস, এই জিনিসটা ছোট্ট করে একটু নোট করে নাও, কাজে লাগবে। কাহিনী হইতেছে, বাংলাদেশে সাংবিধানিক যেই পদ বলে একটা কথা আছে, আবার সাংবিধানিক সংস্থাও আছে। তো সাংবিধানিক আমি আগে বলি, পদ হইতেছে 9টি এবং সাংবিধানিক প্রতিষ্ঠান আছে হইতেছে 7টা। কি কি? প্রথমে তুমি বলবো হচ্ছে বাংলাদেশের যত আইন বিভাগ আছে, আইন সংশ্লিষ্ট যাবতীয় যত বিভাগ আছে, অর্থাৎ সংসদ। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে বিচার বিভাগ, যত প্রকার কোর্ট, আইন বিভাগ, বিচার বিভাগ, যত প্রকার শাসন বিভাগ আছে। আচ্ছা, এরপরে তুমি একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন
নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের পরে কর্ম কমিশন, সরকারি কর্ম কমিশন। কয়টা হয়েছে? 1 2 3 4 5, আরো দুইটা আছে। আরো দুইটার মধ্যে প্রথমটা হইতেছে অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল এর কার্যালয়। আর লাস্টেরটা হচ্ছে মহা হিসাব রক্ষক এর কার্যালয়, মহা হিসাব রক্ষক এর কার্যালয়। 1 2 3 4 5 6 7। তাহলে এই যে 7টা, এই 7টা হচ্ছে তোমার সংক্ষেপে আমি বলে দিলাম প্রতিষ্ঠান, মনে রাখার সুবিধা। এখন নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় বললে পারবা না? পারবা ইনশাল্লাহ। নিচের কোনটি সাংবিধানিক পদ বা পদ নয়? দেখো, আমাদের আইন বিচার শাসন বিভাগে যাবতীয় যত পদ আছে সেটা সেই হইতে পারে সংসদ সদস্য, মন্ত্রী, উপমন্ত্রী। সংসদের মধ্যে কি কি আছে? স্পিকার, ডেপুটি স্পিকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপরে তোমার প্রধান বিচারক, তারপরে তোমার নিচের দিকে নির্বাচন কমিশনের যেই ইসি আছে, নির্বাচন কমিশনার, তারপরে কর্ম কমিশনের যে পরিচালক, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রধান অ্যাটর্নি জেনারেল, এবং মহা হিসাব রক্ষক কার্যালয়ের যে মহা হিসাব রক্ষক। এই প্রত্যেকটা নাম কি এক একটা পদ। তাহলে এই সকল প্রতিষ্ঠানের আন্ডারে যে পদগুলো আছে সবগুলাই বললাম সাংবিধানিক পদ। ঠিক আছে? তাহলে এখানে আশা করি আর কোনো সমস্যা হবে না। নির্বাচন কমিশনের একটি সাংবিধানিক সংস্থা এবং মেয়াদকাল 5 বছর। এখান থেকে প্রশ্ন আসছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, এটা একটা সাংবিধানিক সংস্থা। আর কিচ্ছু লাগবে না। দুদক, দুদক আসলে গঠন হয় কবে এইটা খালি লাগবে 2004 সালে, মনে রাখলে হবে। বিবিধ সংস্থার এখান থেকে লাগবে না, প্রশ্ন পারলে সলভ করে, এখান থেকে আর কিচ্ছু আমাদের জানার দরকার নাই। আমাদের যে জিনিসটা এখন জানতে হবে সেটা হচ্ছে, আমার সাথে নোট করে ফেলো যে 1 নাম্বার কথা, কে কাকে শপথ পড়ায়? কে কাকে শপথ পড়ায়? মনে রাখবা, রাষ্ট্রপতি, যেই প্রশ্নই তুমি পাও না কেন, রাষ্ট্রপতি আর স্পিকার এর মধ্যে একটা ঘনিষ্ঠ প্রেম আছে। মানে কি? রাষ্ট্রপতি শপথ পড়ায় স্পিকারকে, আবার স্পিকার শপথ পড়ায় রাষ্ট্রপতিকে। তাহলে স্পিকার কার নিকট রাষ্ট্রপতি, কার নিকট শপথ পড়বে? রাষ্ট্রপতির নিকট। আবার রাষ্ট্রপতি কার নিকট শপথ পড়বে? স্পিকারের নিকট। কি মজার বিষয় না? আচ্ছা, এখন তাহলে আমরা রাষ্ট্রপতি কাকে কাকে শপথ পড়ায়, আমরা সেই জিনিসটা পড়ি। 1 নাম্বার পাইলাম কাকে? স্পিকারকে শপথ পড়ায়। এবং তুমি চিন্তা করো, স্পিকারের সাথে তো ডেপুটি স্পিকার, সেও তো একজন স্পিকার। তাহলে ডেপুটি স্পিকার এবং স্পিকার দুইটাই তো অ্যাকচুয়ালি স্পিকার, তাহলে তাকেও শপথ পড়াবে রাষ্ট্রপতি। গেল। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যাবতীয় যত মন্ত্রী আছে, যত মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, সবাইকে কে পড়াবে? রাষ্ট্রপতি পড়াবে। মন্ত্রী পরিষদ সদস্য, যেটাকে আমরা সবসময় বলি। সাথে তোমরা জানো যে রাষ্ট্রপতি আসলে হয় কারা? যারা প্রধান বিচারপতি থাকে। প্রধান বিচারপতি বললাম রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখে। তাহলে খেয়াল করো, তিনটা কথা বলছি। প্রথমে বললাম রাষ্ট্রপতি আর স্পিকারের সাথে একটা, এই সম্পর্কটা সব জায়গায় তুমি ফেলাইতে পারবা, এই মারাত্মক প্রেম আছে আর এই কথা। এখন দেখো বাকি সব, এর আগে স্পিকারের জিনিসটা আমি পড়াইনি। স্পিকার এর কাছে কারা কারা শপথ নেয়? মন্ত্রী তো নিয়ে গেছে, একটা সংসদ ভবনে মন্ত্রীও থাকে, আবার মন্ত্রী ছাড়া খালি সংসদ সদস্য থাকে। হাসনাত আব্দুল্লাহ কি কোনো মন্ত্রী না? তাহলে সে তো সংসদ সদস্য। এই যে যত সংসদ সদস্য আছে, তারা কার নিকট? স্পিকারের নিকট। কার নিকট? স্পিকারের নিকট। ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর একটা জিনিস জানলাম কি আগের থেকেই আমি বলতেছি, কার নিকট? স্পিকার নিকট। সংসদ সদস্য স্পিকারের নিকট, মন্ত্রী রাষ্ট্রপতির নিকট। আর স্পিকার আরেকজন কাকে যেন পড়াইছিল, ওই যে আমি বললাম রাষ্ট্রপতিকে।
পতির কাছে। বাকি সব প্রধান বিচারপতির কাছে। বাকি সব কি? বাকি সব তুমি একদম সুন্দর মতো করে মনে রাখতে পারো। বাকি যাবতীয় যত সদস্য আছে বাকি সব কার কাছে? প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি কার কাছে? রাষ্ট্রপতির কাছে। তাহলে কে কাকে শপথ পড়া এটা হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে কে কার নিকট পদত্যাগ পত্র দিবে। কে কার নিকট পদত্যাগ পত্র জমা দিবে। এইখানেও সেম জিনিস, এইখানেও তোমার একদমই হুবহু সেম, যে রাষ্ট্রপতি, প্রথম যে কথা বললাম যে রাষ্ট্রপতি এবং স্পিকারের মধ্যে প্রেম আছে, তাহলে স্পিকার যদি পদত্যাগ করতে চায় সে দিবে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায় সে দিবে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিবে। এখন তুমি একটা সবাই জিনিস করো, বাকি যাবতীয় সব আছে, বাকি সব যত সদস্য, প্রধানমন্ত্রী বলো, যত প্রকার মন্ত্রী আছে, যত প্রকার সংসদ সদস্য আছে, মানে বিচারপতি আছে, সবাই কার কাছে জমা দিবে? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির কাছে। ইভেন তোমার ধরো যে বিসিএস ক্যাডার যারা হয় তাদের চাকরি যদি কখনো চলে যাওয়া লাগে বা সে যদি চাকরি করতে অনিচ্ছা পোষণ করে, তারও বললাম ওই রাষ্ট্রপতির সিগনেচার লাগে, বললাম রাষ্ট্রপতির অ্যাপ্লিকেশন পাঠান লাগে, রাষ্ট্রপতি, কারণ চাকরিটা রাষ্ট্রপতি দেয় এবং রাষ্ট্রপতি সিগনেচার করার পরেই, অ্যাপ্রুভ করার পরেই বললাম তার চাকরি আসে বা যায়। ঠিক আছে, তাহলে আশা করি এটা নিয়ে বেশি কনফিউশন হবে না। আর একটা বিষয় হচ্ছে ন্যূনতম বয়স। যত প্রকার মন্ত্রী, সংসদ সদস্য বা প্রধানমন্ত্রী বলো, মেইনলি প্রশ্ন এটাই আছে, প্রধানমন্ত্রী, উত্তর হচ্ছে 25। কিন্তু তুমি যদি বলো যে আমাদের রাষ্ট্রপতি হতে কত বয়স লাগবে, উত্তর হচ্ছে 10 বছর বাড়ায় দাও, 35। That's all about today's class. Thank you.